আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। মানে ধানের শীষে সিল দিলে ওটা নৌকার যেয়ে পড়বে, ধানের শীষে সিল দিলে ওটা নৌকার যেয়ে পড়বে, আপনি নৌকার সিল মারিচ্ছেন। এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে। বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে, এটা শেষ, মরে গেছে। আওয়ামী লীগকে কব্বর দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে। উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করে আগামী রাজনীতি করতে চাইতেছে। এটা কোনো ব্যক্তির নির্বাচন নয়, এটা কোনো দলের নির্বাচন নয়। আমার দল, আমার নেতা, আমার প্রতীক ভুলে যান। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে আজকে মির্জা আব্বাস বলে, বেয়াদবদের কপাল কখনো ভালো হয় না, আদব কায়দা থাকলে কপাল ভালো হয়। নাসিরউদ্দিন পাটোয়ারিরা বেয়াদব, 24-এর মুক্তিযোদ্ধারা বেয়াদব, আর 71-এর মুক্তিযোদ্ধারা হলো পবিত্র। এই আজকে যে বুমেরাল হচ্ছে, তার রাজনৈতিক জীবন যে শেষ বয়সে এসে মাটির সাথে মিশে যাচ্ছে, এই জন্য মির্জা আব্বাস আমার কাছে মনে হচ্ছে আবল তাবল কথাগুলো একটু বেশি বলছেন ইদানিং কালে। এই গণভোটে না ভোট দেওয়ার জন্য জাতীয় পার্টি ক্যাম্পেইন করতেছে, করতেই পারে, তারা তো স্বৈরাচারের দোষর ছিল, তারা করতে পারে। কিন্তু যেই বিএনপি এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি বেনিফিটেড, সেই বিএনপি যখন গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনারা বলতে পারেন যে ভাই বিএনপি তো বলছে তাদের অবস্থান গণভোটের পক্ষে, তারা হ্যাঁ এর পক্ষে, এটা শুধু মুখে একবার বলছে, কিন্তু বিএনপির কোনো কার্যক্রম আমি এটা দেখি না। নাসিরউদ্দিন পাটোয়ারি ঘটনা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি আলোচিত ঘটনায় 24 ঘন্টায় বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছে। বিএনপির ভোট ব্যাপক হারে কমে যাচ্ছে। হাসিনা ভারতীয় গণমাধ্যম, বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি 24 ঘন্টা, জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন, এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে। এবং G24 জি 24 ঘন্টা যে প্রশ্নগুলো করেছে, যে প্রশ্ন প্রথমে করেছে, যে প্রশ্নগুলো সামনে এনেছে, সেই প্রশ্নগুলো এক ধরনের ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে। এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতন ভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি। আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে, ওই কর্মী সমর্থকরা করছে না? এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই করো। এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে, এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে, সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে, তাদের উপরে আক্রমণ করবে। ফলটা হবে কি? দুইটা ফল হবে। মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে। নাম্বার 1, যখন তোমরা তাদের উপরে হামলা করবে, প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে। প্রত্যেকেই, এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে
তারা ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না, এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি, এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না, বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, বিএনপিকেই আমরা ভোট দেই, ধানের শীষেই আমরা ভোট দেই। জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে। আর নাম্বার 2 হচ্ছে, যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে, এনসিপির লোকজনের উপরে, তাদের নারীদেরকে হেনস্থা করবে, তাদের বুরকা টেনে ছিঁড়বে, তাদের হিজাব ধরে টানাটানি করবে, এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে? একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না। তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে, তখন তারা পাল্টা তোমাদের উপরেও আক্রমণ করবে। আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে, তখনই সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই সেটিংটা হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে, এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী। রাজনীতিবিদরা 50% দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি 50% দায়ী। কারণ তাদের তো কেউ বলে দেয় নাই যে তোমরা তারেক রহমানের পা চাটো। তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না, হ্যাঁ তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল, কিন্তু তারা পা না চাটলে পরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাটাতো। তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিকভাবে খুব ফোর্স ক্রিয়েট করে বলে নাই যে তোমরা আমাকে আমার পা চাটো, কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে। তো যাই হোক, তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে, কোথায়ও আমার কোনো নেতাকর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয়, সাথে সাথে তো আমার মিডিয়াগুলো বসে আছে, এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে, বিশেষ এলিমেন্টস ব্যবহার করছে, যে এলিমেন্টস গুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে, আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে। বিএনপি যখন পাদে, তখন ওই দুর্গন্ধটা ওই এলিমেন্টস গ্রহণ করে না, ওই টুলসটা গ্রহণ করে না, ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে। আর জামাত যদি কোনো রকম পাদার উপক্রম করে, তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায়। অনেকটা ওই যে ঝড়ের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না, যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে, অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে, ওই অ্যালার্মগুলো যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে, এই সাংবাদিকদের এই মিডিয়া হাউসগুলোর নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে, এবং তারা গভীর আগ্রহে অত্যন্ত ধ্যানী পাখির মতো, মাছরাঙার মতো তারা অপেক্ষায় আছে কখন জামাত ইসলাম পাল্টা বিএনপির কারো গায়ে একটা ফুলের টোকা দেবে। সাথে সাথে সমস্ত মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে জামাতের উপরে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখেছেন গত 2 দিনে, অর্থাৎ 25, 26, আজ তো 27 তারিখ চলে গেল আমি যখন ভিডিও করছি, এই 2 দিনে সারা বাংলাদেশে তারা প্রায় 22 জায়গায় জামাতের নারী নেতৃত্বের উপরে তারা হামলা করেছে, তাদেরকে হেনস্থা করেছে, শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, বৃদ্ধ মহিলাদের পেটের উপরে, তলপেটের উপরে তারা বুট জুতা পায়ে লাথি পর্যন্ত মেরেছে। এমনকি জামাতের পুরুষ কর্মীদের পুরুষাঙ্গের উপরে লাথি দিয়ে তাদের ওই পুরুষাঙ্গটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই কয়েকদিনে। আজও 27 তারিখে সারা বাংলাদেশেই হামলা হয়েছে। সবচেয়ে নেক্কারজনক হামলা যেটি হয়েছে সেটি ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তারা হামলা করেছে। ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে মির্জা আব্বাস এবং ইশরাক। ইশরাক কয়েকদিন আগে বলেছিল, আপনাদের মনে আছে, যে আমরা যদি আমাদের কর্মীদেরকে হুকুম দেই তাহলে জামাত এবং এনসিপি তারা মাঠেই নামতে পারবে না। তারা মূলত তাই করেছে এবং তারা তাই চাচ্ছে যে আমরা মাঠে নামতে দিব না, ফাঁকা মাঠে গোল দিব। যদি তারা পাল্টা প্রতিঘাত করতে আসে তাহলে আমাদের মিডিয়াগুলো তাদের চরিত্র হনন করবে, আমাদের পথ একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বিএনপি এই যে প্ল্যানটা নিয়েছে, জামাত ইসলাম এখন যদি কোনো মতো অবস্থায় কোনো জায়গায় বিএনপিকে প্রতিঘাত করে, পাল্টা প্রতিঘাত করে এই আঘাতের জবাব দেয়, তাহলে এটা হট্টগোল শুরু হবে। হট্টগোল শুরু হলেই নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দেবে, তফসিল স্থগিত করবে, নির্বাচন হবে না। আচ্ছা, এখন জামাত ইসলাম যদি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যদি তারপরেও ঠিক আছে, জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমরা ব্যালটের মাধ্যমে এর জবাব দিব, এই পরিকল্পনা নিয়ে জামাত যদি ধৈর্য ধরে মায়ের খেয়ে খেয়ে সামনে এগিয়ে যায় এবং 12 তারিখ পর্যন্ত যদি এসেই যায়, তাহলে তারেক রহমানের সাথে যে ডিলটা হয়েছে উচ্চ পর্যায় থেকে কিছু নাম প্রকাশে অনিচ্ছুক কিছু আমলাদের কাছ থেকে, প্রশাসনের কিছু কর্মকর্তাদের কাছ থেকে, যারা এই জুলাই গণঅভ্যুত্থানপন্থী কিছু মানুষ আছে না, আছে তো অবশ্যই, নাম প্রকাশ না করার শর্তে তারা এটি বলেছে যে তাদের এই প্ল্যান যে তারা 12 তারিখে সরাসরি ভোট কেন্দ্র দখল করে ফেলবে। যখন ভোট কেন্দ্র দখল করে ফেলবে, ব্যালট ছিনতাই করে নেবে, এবং ব্যালট ছিনতাই করে নিয়েই তারা যেটা করবে,
একের পর এক শুধু ধানের শীষ আর না, ধানের শীষ আর না। আর এদিকে তাদের যে সন্ত্রাসী বাহিনীরা আছে তারা কিছু সময় অন্যান্য দলের লোকদেরকে ঠেকিয়ে রাখবে, আর সেখান থেকে ভোটগুলো তারা বলে দেবে যে এত ভোট হয়েছে। জেলা নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা তিনি প্রজেক্টরের মাধ্যমে ঘোষণা দিবেন যে অমুক দল বা অমুক প্রার্থী এত ভোট পেয়েছে, অর্থাৎ ওইখান থেকে ঘোষণা হয়ে যাবে। ওই ঘোষণা হবার সাথে সাথে মেইন স্ট্রিমের সমস্ত মিডিয়া তারা তো বসেই আছে, প্ল্যানটা দেখেন কত ভয়ঙ্কর প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। তারা সাথে সাথে টিভি স্ক্রলে দিয়ে দেবে যে ধানের শীষ এত ভোটে অমুক আসনে জয়লাভ করেছে। এই করে করে তারা 278 থেকে 80টি আসন, এই যে বারবার জাহেদ তারপরে ওই বিরানি আলম এরা বলছে না যে বিএনপি 280-র উপরে আসন পাবে। আমাদের মনে আছে 2008 সালে আওয়ামী লীগ ওই নির্বাচনের আগে এরকম বলে বেড়াতো যে 200-র উপরে আওয়ামী লীগ আসন পাবে। তার মানে তাদের সাথে ওই ডিলিংস হয়েছিল, তারা এতটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখনো তারা বিএনপি বলছে তারা 280টার মতো আসন পাবে, মানে 250+। তার মানে কি তাদের সাথে ডিলিংসটা এরকম হয়েছে। আর পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দিলাম, এইটা তারা করবে। এখন জামাত এবং এনসিপির লোকজন আপনারা কি করবেন এখনো সময় আছে, ভাবুন। তবে আপাতত যে কথা, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন রাখুন। যখনই বখাটেরা সন্ত্রাসীরা আপনাদের উপরে মা বোনের উপরে হামলা করতে যায় আপনারা সাথে সাথে ভিডিও ধারণ করবেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন। আর মা বোনদের একা একা আপনারা ভোট চাইতে পাঠাবেন না। তারা যদি মা বোনদের একা একা পায় তাহলে এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটাতে তারা বিন্দু মাত্র দ্বিধা করবে না। এবং এই ব্যাপারে আমাদের বাংলাদেশের বর্তমান যে মিডিয়াগুলো আছে কেউ কোনো কথা বলবে না। তারা এই যে কাজী জেসিন একজন আছে, ওই যে যমুনা টিভির নিকোল আছে, এরা সব এক ঝাঁকের কই, এরা কেউ কিচ্ছু বলবে না। এরা এইটাই চাচ্ছে। এবং এইখানে আপনি যদি হয়তো একজন বিএনপির কোনো নেতা আপনার কোনো নারীকে, জামাতের কোনো নারীকে ধর্ষণ করছে, আপনি যদি যে ওই সময় হাতে নাতে ধরে বিএনপির ওই বোখাইটিকে, ওই সন্ত্রাসীকে যদি পাছার উপরে একটা লাথি মারেন, তাহলে আপনার ওই লাথি মারার খবরটা প্রকাশ হবে, ওই ধর্ষণের খবর কিন্তু প্রকাশ করবে না। এরকম পরিকল্পনা নিয়ে তারা সামনে আগাচ্ছে। তাহলে আপনারা ভিডিওগুলো ধারণ করুন। আর মহিলাদের সাথে যখন তাদেরকে ভোট চাইতে পাঠাবেন তখন আশেপাশে অন্তত 2-4-50 জন পুরুষ মানুষ আপনারা পাহারায় থাকেন, না হলে তারা আপনাদের মা বোনের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গিয়েছে এবং দলগুলো শীর্ষ নেতারা বিভিন্ন জেলায় জেলায় সফর করতেছেন এবং সেখানে বিভিন্ন কথাবার্তা বলতেছেন এবং একের প্রতি অন্যের আক্রমণটা খুব পরিলক্ষিত হচ্ছে। এগুলো রাজনৈতিক কৌশল, এগুলো হতেই পারে। অনেকে বলেন যে তারেক রহমান কেন বললো যে জামাতের কারণে ভূমিকম্প হয়, এগুলো রাজনৈতিক কথা, রাজনৈতিক র‍্যাটরিক, এগুলো বলা লাগে। এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বাট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা এবং কিছু কিছু মৌলিক বিষয়ে বিরোধী অবস্থান, বিশেষ করে গণভোট। দেখুন, আমি মনে করি যে বাংলাদেশে গত 15 বছরে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট যে দল করেছে সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা গত 15টা বছর হাসিনার সময়ে হেন কোনো নির্যাতন নাই যা সহ্য করে নাই। গুম খুন থেকে শুরু করে, মামলা থেকে শুরু করে, মানে এমন কিছু নেই। হ্যাঁ, ছাত্ররা পরে শেষে এসে একটা আন্দোলন করেছে। সেই আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, সাধারণ জনগণ ছিল, ছাত্র জনতা ছিল। তারপর তারা সফলতা পেয়েছে, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বিএনপি যে 14-র আন্দোলন, বিএনপির যে 18-এর আন্দোলন, বিএনপির যে 23 সালের আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের কারণে কিন্তু আরেকটা আন্দোলন সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা আন্দোলনই আরেকটা আন্দোলনের ফসল। এভাবে ধারাবাহিকভাবে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই কোনো আন্দোলনকেই ছোট করার সুযোগ নেই, সেটা সফল হোক অথবা ব্যর্থ হোক। তো সেই বিএনপি, সেই জামাত, তারা সবাই এখন নতুন বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নিয়ে একসঙ্গে কাজ করবে। রাজনৈতিক প্রতিপক্ষ হবে, শত্রু হবে না। কিন্তু আমরা কি সেই বিএনপিকে দেখছি? নাসির উদ্দিন পাটোয়ারি, তার কথাবার্তা ভালো না, তার কথাবার্তা অনেক বেয়াদবি আছে, বাট সে যা বলে সব কি মিথ্যা? ঢাকা শহরে 2 রাস্তার মাঝে ডিভাইডার আছে না, ওই ডিভাইডারের উপরেও দোকান। কে বসাইলো? এই দোকান থেকে যারা মাল কিনবে তারা কোথায় দাঁড়াবে? আমাকে বলেন তো। আমি অনেকে জিজ্ঞেস করেছি যে চাঁদা নেয় কারা, অনেকে কিছু বলে না, অনেকে দলের নাম বলতে চায় না, অনেকে আবার বলে যে আগে ওরা নিত এখন এরা নেই। আমি কোন দলের নাম বলতে চাই না। আবার অনেকে বলে যে এক সময় আওয়ামী লীগ নিত, আওয়ামী লীগ পালানোর পর এখন পর্যন্ত কেউ আসে না। তো এরকম আছে, সব তো আর মিথ্যা না। কিন্তু এগুলো কেন হবে? পরিবর্তনের বাংলাদেশে এগুলো কেন হবে? দেখুন, গণভোট, জুলাই সনদ, এই গণভোটে না ভোট দেওয়ার জন্য জাতীয় পার্টি ক্যাম্পেইন করতেছে। করতেই পারে, তারা তো স্বৈরাচারের দোসর ছিল, তারা করতে পারে। কিন্তু যেই বিএনপি এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি বেনিফিটেড, সেই বিএনপি যখন গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনারা বলতে পারেন যে ভাই বিএনপি তো বলছে তাদের অবস্থান গণভোটের পক্ষে, তারা হ্যাঁ এর পক্ষে, এটা শুধু মুখে একবার বলছে, কিন্তু বিএনপির কোনো কার্যক্রম আমি এটা দেখি না। তারেক রহমান এ পর্যন্ত 7টা জেলায় নির্বাচনী সফর করেছেন, একটা জেলায় একটাবারের জন্য গণভোটের নামটা পর্যন্ত উচ্চারণ করেননি। জামাত ইসলাম, এনসিপি সহ অন্যান্যরা
তারা বলতেছে গণভোটে হ্যাঁ ভোট দিন, সরকার বলতেছে গণভোটে হ্যাঁ ভোট দিন। অনেকে আবার বলতেছে সরকার কিভাবে বলে, সরকার বলতে পারে। ইংল্যান্ডে উদাহরণ আছে, ইংল্যান্ডে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে, ইংল্যান্ডে স্কটল্যান্ডের স্বাধীনতা নির্বাচনে সরকার সরাসরি একটা পক্ষ নিয়েছে। এটা ওয়েস্টমিনিস্টারিয়ান ডেমোক্রেসিতে আছে, আমি নিজে সাক্ষী, আমি নিজে ভোট দিয়েছি এইসব নির্বাচনে। সুতরাং সরকার এটা করতে পারে, কারণ এটা তো আর কোনো কোন দল ক্ষমতায় আসবে কোন দল না আসবে এবং সরকারের কোনো বেনিফিটের কিছু না। গণভোটে হ্যাঁ জিতলেও সরকার বিদায় নিবে, না জিতলেও বিদায় নিবে। অনেক গুজব টুজব আছে যে সরকার থেকে যাবে, এই করবে সেই করবে, এগুলো কিচ্ছু না। এখন তারেক রহমান এতগুলো জেলা নির্বাচনী প্রচারণা করলেন, একটা জেলায়ও তিনি এই গণভোটের কথা একবারও বললেন না। কেন বললেন না? আওয়ামী লীগকে খুশি করার জন্য? আওয়ামী লীগের ভোটটা খুবই দরকার। যে আওয়ামী লীগ গত 15টা বছর ধরে আপনাকে দেশে আসতে দেয় নাই, আপনার কর্মীদেরকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সেই আওয়ামী লীগের ভোটের জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য আপনি গণভোটের কথা মুখ দিয়ে বলতেছেন না। গণভোটে প্রধানমন্ত্রীর মেয়াদ 2বারের বেশি না, গণভোটে দুদকের পরিচালক নিয়োগে রাষ্ট্রপতির সম্মতি লাগবে, গণভোটে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে, বিভিন্ন বিষয়ে আপনারা একমত না। আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস যে সংস্কারগুলো করেছেন এগুলো তো ভালোর জন্যই। যদি এগুলো না হয় তাহলে তো হাসিনার মতো আরেকটা স্বৈরাচার জন্ম নেবে। কেন আপনারা এগুলো বিরোধিতা করতেছেন? ভোটের মাঠে নেমে যখন চাঁপাইনবাবগঞ্জের হারুন আওয়ামী লীগের ভোট চায় আওয়ামী লীগের কাছে, বলে যে ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে রক্ষা করবে, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে হাসিনা আপার কর্মীদেরকে বুক দিয়ে আগলিয়ে রাখবো, যখন বলে যে হাসিনা আপা থাকলে গণতন্ত্র থাকতো, যখন বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর হাফিজ তিনি বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, এটাকে নির্বাচন লাগে না, তখন আমার আসলেই মনে হয় যে শেখ হাসিনা ঠিকই করেছিল যে এভাবে আপনাদের উপর অত্যাচার করেছিল। এই 15 বছরের অত্যাচার আপনাদের শিক্ষা হয় নাই। যদি আবার কোনোদিন আপনারা, আল্লাহ না করুক, এই বিপদে পড়েন, জনগণ আর কোনোদিন আপনার পাশে দাঁড়াবে না। সামান্য কয়টা আওয়ামী লীগের ভোটের জন্য আপনারা যেভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন, আপনারা সুমন রক্তের সঙ্গে বেমানি করতেছেন, আপনারা শহীদ সালাউদ্দিন কাদের সাহেবের সঙ্গে বেমানি করতেছেন, আপনারা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে বেমানি করতেছেন যারা এই গত 15 বছরে গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। আপনারা ভোলার ছাত্রদলের সেক্রেটারি নূরে আলমের আত্মার সাথে বেমানি করতেছেন। এগুলো জনগণ ভালো চোখে দেখে না। সবাই মিলে জামাত ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে ক্রমাগত বদনাম বদনাম বদনাম। জামাতের নারী কর্মীদের গায়ে হাত তোলা, জায়গায় 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 পুরুষ নারীদের গায়ে হাত তুলছে, লাথি মারতেছে, এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। আমরা জামাতের কথাও বলি, এই জামাত বলতেছে যে আমাদের নারী কর্মীদের গায়ে হাত তুলতেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই জামাতের অন্তত 2 জন কর্মী 2বার নারীর গায়ে হাত তুলেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, জামিন হয়েছে, জামাত তাদেরকে ফুলের মালাও দিয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। আবার ওই দিন দেখলাম জামাতের বরগুনা জেলার একজন সেক্রেটারি জেনারেল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বলেছেন বে, পরের শব্দটা বললাম না, তাকে অবশ্য চাপের মুখে পড়ে বাদ দেওয়া হয়েছে। তো এখন জামাত যে কতটুকু নারীদের সম্মান করে এটা প্রমাণ তাদেরকে আরো বেশি বেশি করে দেখাতে হবে। কিন্তু বিএনপি যেভাবে করতেছে, তারপর জায়গায় জায়গায় হামলা করতেছে, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে ডিম মেরেছে, এগুলো ভালো লক্ষণ না। এতে জনগণ কিন্তু রাগান্বিত হয় এবং রাগান্বিত হয়ে বিএনপি জনপ্রিয়তা দিন দিন কমে এবং জনগণের ভিতরে উদ্বেগ আরো বাড়ে। যখন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা একটি সাক্ষাৎকারে বলেন যে বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। এখন ওই যখন উনি 15 বছর ক্ষমতা ছিল তখন জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে তিনি পেলে পুষে বড় করেছেন। মানে আমি বুঝি নাই মহিলাকে আসলে, মানে কোন মুখে এসব কথাবার্তা বলে, এবং এগুলো বিএনপিকে বলে। কেন বিএনপিকে বলে? কারণ বিএনপির ভিতরেই তারা ওই আবার ফিরে এসে পুনর্বাসিত হয়ে একটা সময় ক্ষমতা দখল করে আবার সেই ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করবে এবং এই বিএনপির মাধ্যমেই চেষ্টা করবে, যেটা ভারতও তাদেরকেই পরামর্শ দিয়েছে। দেখেন না, ওই যে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙ্গা তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যদি নির্বাচনে জামাত জিতে তাহলে বুঝবো নির্বাচনে কারচুপি হয়েছে। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা। মানে নির্বাচনে জামাত জিতলে উনি মনে করবেন কারচুপি হয়েছে, আর বিএনপি জিতলে সুষ্ঠু হয়েছে। তো এদের এই প্ল্যান তো এরা বলতেছে, এবং এই যে বলতেছে এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতি। বিএনপির এগুলো ডিনাই করা উচিত। বিএনপি মনে করতেছে যে আমাদের আওয়ামী লীগের ভোটটা দরকার, সুতরাং আমাদের এখন চুপ করে থাকতে হবে। কিন্তু এই চুপ করে থাকাটা কিন্তু সমাধান না। যেই দলটা গত 15 বছর ধরে চরম নির্যাতিত, যেই দলের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান বাধ্য হয়ে লন্ডন থাকতে হয়েছে 15টা বছর ধরে, যে দেশ ছেড়ে থাকতে হয়েছে, এত কিছুর পরেও যদি তাদের শিক্ষা না হয় তাহলে আমার আর কিছু বলার নেই। তারপরে কিছু কিছু গণমাধ্যম বিএনপি নির্বাচনী প্রচারণা ওপেনলি করতেছে। অনেকে বলবেন যে হয়তো তাদেরকে টাকা দিচ্ছে প্রচার করার জন্য, হতে পারে, বাট বেশি বেশি করতেছে। যেমন একটা উদাহরণ দেখায়, ডেইলি সান। এই ডেইলি সানে তারা বিএনপির জন্য এখন পর্যন্ত কন্টেন্ট 53টা করছে, আর জামাতের জন্য মাত্র 3টা কন্টেন্ট করছে, আর মামুনুল হকের একটা এই এসআরআর করে নেই। মানে প্রত্যেকটা মিডিয়া বিএনপি কে বেশি বেশি করে কভার করতেছে, জামাতে কম করতেছে। সবাই মনে করতেছে যে ক্ষমতা এসে পড়বে। এখন বিএনপি লোকজনের মুখে শুনি যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, হাসনাত, সার্জিস, ওসমান হাদি এরা বেয়াদব। কিন্তু ভুলে যাবেন না যে এই বেয়াদব গুলোর জন্যই কিন্তু 15 বছরের স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর সঙ্গে আপনারা ছিলেন, কিন্তু ফ্রন্টে ওরা ছিল। এই বেয়াদব গুলোর কারণেই
এখন পর্যন্ত আপনারা কেউ গুম হন নাই। এই বেয়াদবগুলোর কারণেই বাক স্বাধীনতা পেয়েছেন, যা খুশি তাই বলতে পারতেছেন। এই বেয়াদবগুলোর কারণেই কিন্তু বেগম জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, এবং এই বেয়াদবগুলোর কারণেই তারেক রহমান তার মায়ের জানাজায় অংশ নিতে পেরেছিলেন। এই বেয়াদবগুলোর কারণেই আমরা প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দিতে পারতেছি। এই বেয়াদবগুলোর কারণেই ফেব্রুয়ারি নির্বাচনে ওপেন মাইক লাগিয়ে প্রচারণা করতে পারতেছি, যেটা 18 নির্বাচনে পারি নাই। কাজেই বিএনপি এবং জামাতকে আহ্বান জানাবো, সংযত হন, কথাবার্তায় সংযত হন, কাজে কর্মে সংযত হন। আজকে যেভাবে জামাতের নারী কর্মীদের প্রতি হামলা আক্রমণ করা হচ্ছে, ঠিক একই ছাত্রলীগ কায়দায় ছাত্রলীগের পোলাপান কিন্তু বিএনপি নারী কর্মীদের উপর এভাবে হামলা করতো, প্রচুর হামলা করতো। দেখেছি তো আমরা ছাত্রলীগ কি করেছে। সেই একই কায়দায় যদি এভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হয়, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এগুলো ফৌজদারি অপরাধ। রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা নারীদের উপর কোনোভাবেই সহিংসতা, আক্রমণ, চরিত্র হনন এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে এখন এই মুক্ত পরিবেশ বলা হচ্ছে, এখানে যদি বিরোধী মতের উপর এই ধরনের আক্রমণ, সহিংসতা, বিশেষ করে নারীদের উপর যে আক্রমণ করা হয়, তাহলে মত প্রকাশ স্বাধীনতা, গণতান্ত্রিক অংশগ্রহণ, সম্মান এবং নিরাপত্তা বজায় থাকবে। আমরা কিভাবে তা আশাবাদী হব? ভয়, অপমান এবং বল প্রয়োগের উপর নির্ভর করে কোনো সুস্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে না। যে সংস্কৃতিতে অন্যের প্রতি সম্মান দেখানো হয় না, সে সংস্কৃতিতে কোনো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে না। একটি ন্যায়ভিত্তিক, স্থিতিশীল গণতান্ত্রিক সমাজ গড়তে সবার প্রতি সবার সম্মান দেখাতে হবে, বিশেষ করে নারীদের প্রতি। নারীদের নিরাপত্তা, মর্যাদা, অধিকার নিশ্চিত করতে হবে। হুমকি, আক্রমণ এবং অপপ্রচার রাজনীতি এখনই বন্ধ করতে হবে। এটা সময়ের দাবি। এবং পরিশেষে বিএনপিকে জোরালোভাবে গণভোটে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার অনুরোধ জানাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি ঘটনা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি আলোচিত ঘটনায় 24 ঘন্টায় বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছে। বিএনপির ভোট ব্যাপক হারে কমে যাচ্ছে। নির্বাচনী প্রচারণার দিন পর্যন্ত যদি বিএনপির ভোট বাংলাদেশে 22% থেকে থাকে, এখন সেটা 15% নেমেছে। ভোটের দিন বুঝবেন যে বিএনপির অবস্থা কতটা খারাপ। কারণ নির্বাচনী প্রচারণায় বিএনপি রাম ধরা খাচ্ছে, আকাম করে এমন ধরা খাচ্ছে যে মানুষ ছিছি করছে। এবং জামাত এনসিপি যে মহা উদ্যোগ নিয়েছে, এতে বিএনপির অবস্থা আরো খারাপ হবে। বিএনপি করুণ পরিণতিতে পড়বে। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে বিএনপি। অন্যদিকে নারী নেত্রীদের উপর, নারীদের উপর পরিকল্পিত হামলা করছে তারেক রহমান নির্দেশে বিএনপি। এবং তারেক রহমানের অনুসারীরা নারীদের ছায়া খুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, নারীদের নগ্ন করে ফেলার হুমকি দিচ্ছে। আপনি চিন্তা করেন, এটা হচ্ছে রাজনীতি তাদের। এখন যারা নারীদের নগ্ন করে ফেলতে চায়, আমার আপনার যাদের শরীরে রক্ত আছে, তারা কি এই বিএনপি রাজনীতি মানবেন? এটা সহ্য করবেন? কোন হালাল জাদা অথবা যারা সন্তান বৈধভাবে গর্ভে ধারণ করেছেন এরকম করে মায়েরা এই বিএনপিকে মানবেন? নেভার। অতএব বিএনপির ভোট তো কমছে এবং আরো কমবে। বিশেষ করে এই বিষয়টা জামাত এনসিপি সাকসেসফুলি মার্কেটিং করতে পেরেছে। কিন্তু এখানে জাতীয় মিডিয়ার ভূমিকা দুঃখজনক। যেমন নারীদের ছায়া খুলে নেওয়ার হুমকি দেয় বিএনপি, তারেক রহমানের অনুসারীরা। এটা যদি জামাতের কেউ বলতো, তাহলে সুস্পষ্টভাবে, সন্দেহাতীতভাবে প্রথম আলো, ডেইলি স্টার এটা নিয়ে লেড নিউজ করত এবং নারীবাদীরা রাস্তায় নেমে যেত এবং তারা রাস্তা অবরোধ করত। কিন্তু নারীবাদী এবং প্রথম আলো, ডেইলি স্টার এজ এ ভণ্ড, তার প্রমাণ হচ্ছে নারীদের নগ্ন করে ফেলার হুমকি দেয় এই বিএনপি সন্ত্রাসীরা। কোথাও কোনো টু শব্দ নেই, 101 বিশিষ্ট নাগরিকের বিবৃতি নাই, প্রথম আলো, ডেইলি স্টারের কলাম নাই, লেড নিউজ নাই, নারীবাদীদের প্রতীকী অবস্থানও নাই, তাদের সঙ্গীত গেয়ে গেয়ে অবরোধ শাহবাগে তাও নাই। অতএব এই নারীবাদীরা যে সিলেক্টিভ এবং ভণ্ড তার প্রমাণ পেয়েছেন। আসলে তারা নারী অধিকার নিয়ে কাজ করে না, তারা কিছু সিলেক্টিভ নারী, তাদের দলের, তাদের বলয়ের, তাদের অধিকারের জন্য কাজ করে। এবং যতটা না অধিকারের জন্য কাজ করে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে, নারী এই ইস্যুকে কাজে লাগিয়ে অনৈতিক ফায়দা হাসিল এর জন্য কাজ করে। আসলে এটা অধিকার রিলেটেড বা আন্তরিকতার কোনো বিষয় না। এখানে জাতীয় মিডিয়া এবং নারীবাদীরা যাই করুক, যেহেতু এদেশের অধিকাংশ জনগণ এখন জামাত এনসিপি করে, সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ এবং জনপ্রিয়, এজন্য জামাতের লোকজন, এনসিপির লোকজন, শিবিরের লোকজন ফেসবুকের মাধ্যমেই বিষয়টা নিয়ে যা করার করে দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেনে যাচ্ছে, জানছে। মিডিয়াগুলো প্রচার করছে না, তাতে কি? সিটিজেন জার্নালিজম, যে বিএনপি এদেশের নারীদের ছায়া খুলে নিয়ে যেতে চায়,
বিএনপি নারীদের পেটে লাথি মারছে রাজনৈতিক ভিন্নমতের কারণে। এবং মির্জা আব্বাস, তারেক রহমান এরা পরিকল্পনা করে জুলাই যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামাতে চায়, তার উপর হামলা করছে, তাকে ডিস্টার্ব করছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় দেখাচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যে যাতে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন থেকে পিছু হটেন। কারণ এগুলোর নেপথ্যে যে তারেক রহমান, নারীদের ছায়া খুলে নিয়ে যাওয়ার ঘোষণা, নারীদের পেটে লাথি মারা এবং প্রার্থীর উপর হামলা করা, আরিফুল ইসলাম আদিব কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, এগুলো যে সব তারেক রহমানের মাস্টার প্ল্যান, এগুলো যে মাস্টার মাইন্ড তারেক রহমান, এটা জাতিকে বোঝানো সম্ভব হচ্ছে। বিবিসির খবর, এই বিবিসি রিপোর্টটা করেছে, দেখেন এটার একটা তাৎপর্য আছে। কিন্তু বিবিসি করবে কি, ওটা তো জামাত এনসিপির লোকজনই জনগণকে জানিয়ে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে দেখলাম বাংলাদেশের সমস্ত মানুষ তাদের সবার কাছে পৌঁছে গিয়েছে যে মির্জা আব্বাস বাহিনী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। অধিকাংশ মানুষ বিশ্বাস করেছে যে মির্জা আব্বাস বাহিনী, তারেক রহমান বাহিনী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। এবং বাংলাদেশের সমস্ত মানুষ জেনে গিয়েছে যে বিএনপি নারীদের পেটে লাথি মারে, নারীদের উপর আঘাত করে, তাদের ছায়া করে নিতে চায়। 24 ঘন্টায় জামাত এনসিপি এই মেসেজ পুরো জাতির কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।